জন্য অনেক সাংবাদিককে জেলে যেতে হয়েছে, হত্যা মামলা খেতে হয়েছে, সন্ত্রাস বিরোধী দমন আইনে মামলা হয়েছে, তাদের এখনো জামিন হয়নি। আপনি ওই মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে এটাকে কিভাবে দেখেন? আপনার এই প্রশ্নটা পাস্ট টেন্সে করলে ভালো হইতো। আমাদের সময় আমাদের সমালোচনা করার জন্য কেউ জেলে গেছে বলে আমার জানা নেই। আর আমাদের সময়ও যদি বলে আমাদের সময় যদি বাকস্বাদ না, সেখানে যদি আমি শেষ করি, আমাদের সময় যদি কারোর মত প্রকাশের স্বাধীনতার জন্য কাউকে গ্রেফতার করা হয়, আপনি আমাকে উদাহরণ দেন, আপনি যে উদাহরণটা দিলেন আপনার কাছে যেটুকুন তথ্য আছে রাষ্ট্রযন্ত্রের কাছে তার থেকেও বেশি হয়তো তথ্য আছে। আপনি একটা নাম তো বললেন, আর নাম বলেন দেখি, আর বলতে পারবেন না। আমাদের সময় শোনেন, যে যারা গেছে সেটাই তো আমি আপনাকে বলছি, যে যারা গ্রেফতার হয়েছে তাদের ব্যাপারে আপনি হয়তো মনে করেছেন যে তার ফেসবুক পোস্টের জন্য গেছে, ব্যাপারটা তা না। আমাদের কাছে হয়তো তার চেয়ে বেশি কিছু তথ্য আছে বলেই আমরা ব্যবস্থা নিয়েছি। ওনারা ছাড়া তো আরও অনেকে সমালোচনা করে না? কেবল ওনারা দুজনেই সমালোচনা করতো, আরও তো অনেকে সমালোচনা, তারা তো কেউ জেলে যায়নি, কারণ তাদের ব্যাপারে রাষ্ট্রের অন্যরকম কোনো তথ্য হাতে নেই, এবং সকল তথ্য সকল সময় তো বলাও যায় না। এটা একটা আইনি প্রক্রিয়া, তারা এটা আইনিভাবে ফেস করবে। আমাদের সময়ের পরে যদি কেউ বলে যে বাক স্বাধীনতা ছিল না এবং সমালোচনা করা যায়নি, তাহলে তাকে অন্য কোনো একটা আমলের সাথে তুলনা করে বলতে হবে যে কোন সময় ছিল। আর পরবর্তীতে আরও একটা সময় আসবে, তখনও আপনারা নিশ্চয়ই বাক স্বাধীনতা চর্চা করবেন। আমার মন্ত্রণালয়ে ভালো, আপনার প্রশ্নের শুরুতে আমি ভেবেছিলাম প্রশ্নটা একটু ভিন্ন ধরনের হবে। আমি একটু সুযোগ নিয়ে একটা কথা বলি। আমি মাত্র 2 মাসেরও কম সময় তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। সেটাও আসলে ওই যে বললাম যে একটা ইন্টারিম আর কি। হ্যাঁ, তো ওই সময় কিন্তু আমি দুটো আইন করেছি। একটা হচ্ছে সম্প্রচার অধ্যাদেশ, আরেকটা হচ্ছে জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ। এটার একটা খসড়া দেওয়ার পরে যে প্রতিক্রিয়াগুলো এসেছিল সেগুলো বিবেচনায় নিয়ে আমরা আবার সংশোধন করে তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আছে, সেখানে কিন্তু গণমাধ্যম কর্মীদের কিছু অধিকারের কথা বলা আছে। সেটা আপনারা পড়বেন, এবং আগামী সরকার আসলে ওই গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে প্রস্তুতকৃত এবং অনেকের মত নিয়ে চূড়ান্ত করা যে খসড়াটা আছে, এটা নিয়ে যেন আগামী সরকারের সাথে আপনারা কথা বলেন, সেটা আমার একটা আহ্বান রইল। আপনি পরবর্তী সরকারের জন্য আপনি 3টা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, যেমন পানিতে ছিলেন, এখানে তিস্তা চুক্তির বিষয় ছিল, আর তথ্য তো পররাষ্ট্র অনেক, মানে পরিবেশ অনেক বড় বড় প্রকল্প ছিল। প্রথম কথা হচ্ছে যে তাদেরকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। তাদের সাথে আমাদের নিশ্চয়ই একটা ওয়ার্কিং রিলেশনশিপ থাকবে। আমরা যখন সুশীল সমাজে যাব, এনজিওতে ফেরত যাব, যার যার পেশায় ফেরত যাব, সকলেই সকল সময় সকল সরকারের সাথেই আমরা যোগাযোগ রেখে কাজ করি। তারা যদি আমাদেরকে কোনো ব্যাপারে আমাদের পরামর্শ প্রয়োজন মনে করেন, তারা অবশ্যই চাইবেন, আমরা দিব। আর আমরা কে কোন মন্ত্রণালয়ে কি কাজ করেছি তার একটা তালিকা আজ আমার দুটো আজকেই শেষ হয়ে যাবে, চূড়ান্ত করে দিয়ে যাব। তারা ওইখান থেকে যে কাজগুলো গুরুত্বপূর্ণ মনে করেন সেগুলো নিশ্চয়ই অব্যাহত রাখবেন। আর নতুন কোনো কাজের ক্ষেত্রে যদি তাদের কোনো রকমের সহায়তার প্রয়োজন হয়, আমরা অবশ্যই তাদের সেই সহযোগিতা দেব। শুরু করেছেন সাউন্ড পলিউশনটা, আপনাকে আমি একটা পাল্টা প্রশ্ন করি, আপনি কি আপনার গাড়ির হর্নটা বাজানো বন্ধ করছেন? আমি দুটো কথা বলি। সড়কের টেসলা, ওই যে আমি একটা এর আগেও একটা ব্যাখ্যা দিয়েছিলাম ইনকাম ট্যাক্সের। আমি তো জাকাত দেই, ইনকাম ট্যাক্স দেবো কেমনে? নানান যুক্তি। আমার তো বাচ্চা একটা বিদেশে পড়ে, সেই টাকার বিপরীতে আমাকে ইনকাম ট্যাক্সটা না নেন, এগুলো নানান যুক্তি। কিন্তু এন্ড অফ দ্য ডে আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে, এটা আপনি জানেন। অনেক কারণেই বাংলাদেশে মানুষ হর্ন বাজায়, কিন্তু সবচাইতে বড় কারণে হর্ন বাজায় হচ্ছে এটা অভ্যাস। আপনি যদি এয়ারপোর্ট রোডের সামনে যান, তখন তো কোনো রিক্সা ঠেলা গাড়ি কেউ আপনার সামনে আসে না। আপনি যখন পার্লামেন্টের সামনে যান, তখনও তো টেসলা রিক্সা আসে না, তখন হর্ন বাজান কেন? তখনও তো হর্ন বাজান। আপনার বাসা থেকে বের হওয়ার সময় আপনি হর্ন বাজান। অভ্যাসটা পরিবর্তন করেন, হর্ন বাজানো কমিয়ে দেন। আপনি কমিয়ে দিয়ে দেখেন যে বাংলাদেশের ঢাকা শহরে হর্ন না বাজিয়ে গাড়ি চালানো সম্ভব কিনা। আপনি আমার সাথে বেসরকারি গাড়িতে চলবেন, আমি হর্ন না বাজিয়ে আপনাকে খাগড়াছড়ি নিয়ে যাব এবং খাগড়াছড়ি থেকে ফেরত আনবো। এতটুকুন একটা ছোট করে হর্ন বাজানো আর কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা, দুটা, ওই কন্টিনিউয়াস হর্নের উপর হাত রাখা থেকে আমাদেরকে সরে আসতে হবে। এবং যখন আপনি হর্নের উপর হাতটা সরিয়ে নেবেন, আপনার কিন্তু গাড়ির গতিটাও অটোমেটিক্যালি একটু কমবে।
আপনি খবর পেয়েছেন এমন কিছু? আমার কাছে তো এমন কোনো খবর নেই। আপনি চাচ্ছেন আপনারা? না না, আমার কাছে এমন কোনোই খবর নাই। এসব প্রশ্ন করে খামোখা একটা স্বচ্ছ পানিকে ঘোলা করা, এটার কোনো প্রয়োজন নাই তো। হ্যাঁ, আমি একটা কথা বলি, একটা সরকার চলে যায় আরেকটা সরকার আসে, এটাই নিয়ম। এটা তো কোনো নিয়ম নেই যে একটা সরকার চলে গেলে ওই সরকারের কিছু মন্ত্রীকে পরের সরকার নিতে হবে, এরকম তো কোনো নিয়ম নেই। এগুলো প্রশ্ন আসে কোথা থেকে, কেন আসে আমি বুঝি না। যদি বিএনপি আপনাকে বলেছে, আপনাকে এই যদির কথা বিএনপি আপনাকে কে জিজ্ঞেস করতে বলেছে? বিএনপি তো আপনাকে বলে না। এগুলো শুধু অভিজ্ঞতাটাকে তারা যদি কাজে লাগায়, অভিজ্ঞতা কাজে লাগাতে অনেক পদ্ধতি আছে। অভিজ্ঞতা কাজে লাগাতে গেলে যে আপনাকে মন্ত্রিসভাতেই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? পরামর্শ নিতে পারে অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, রাজপথে দেখা হবে। তোমাকে আমি বাসায় ঢুকতে দেবো কিনা? না, আমরা তো সেই প্রেক্ষাপটে বললাম।